রাজু খেলা করে সন্ধ্যায় বাড়ি ফিরেছে। বাড়িতে আসতেই তার মা তাকে ঝাড়ু দিয়ে মারতে গেলে সে দৌড়ে পালায়। পাশের বাড়ি বৃদ্ধা মহিলাটি বলতে থাকে, কি গো বউ, তোমার কি এখনো আক্কেল হয়নি? এই বয়সের ছেলেকে কেউ এভাবে ঝাড়ু দিয়ে মারতে যায়? রাজুর মা বলে, আজ ঘরে তোর খাওয়া বন্ধ। রাজু রেগে জিজ্ঞেস করে, কেন তুমি আমার সাথে এরকম করছো? তার মা বলে, বাড়িতে মেহমান আসছে, কোথায় একটু বাজার করে আনবি, তা নয় তোকে সারাদিন খুঁজেই পেলাম না। রাজু বলে, কি আনতে হবে মা? তার মা বাজারের তালিকা হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি বাজারগুলো নিয়ে আয়, আজ তোর বাপ বেঁচে থাকলে আমার কপালে এত কষ্ট জুটতো না। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসব, তুমি কোনো চিন্তা করো না মা। ঠিক আছে, তুই সাবধানে যাবি। রাজু তার বাইসাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়িতে কোন মেহমান আসছে সেটা জিজ্ঞেস করতেই তো ভুলে গেছে। আচ্ছা, বাজার থেকে এসে সে দেখে নেবে। রাজু বাজার করা শেষে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আসার সময় সে রাস্তায় তার মামাকে দেখতে পায়। সাইকেল থেকে নেমে সে জিজ্ঞেস করে, আরে মামা, তুমি কেমন আছো মামা? এই তো আমি ভালো, তুমি কেমন আছো? আর কোথায় গিয়েছিলে তুমি? রাজু জবাব দেয়, মামা আমি বাজারে গিয়েছিলাম। তা মামা, তুমি এই সময় কোথায় যাচ্ছ? মামা বলে, এই তো সামনে একটু দোকানে যাচ্ছি। ঠিক আছে মামা, আমি তাহলে বাড়ি যাচ্ছি, তুমি বরং পরে আসো। ঠিক আছে বলে রাজু বাড়ি ফিরে আসে। তার মায়ের হাতে বাজারগুলো দিয়ে সে হাত পা ধোয়ার জন্য পুকুরে যায়। মানে গ্রামের পুকুর তো। পুকুর ঘাটে কোনো এক অচেনা গাছের শেকড়ে দাঁড়িয়ে সে হাত পা ধুয়ে বাড়ি ফিরে আসে। তখনই তার মায়ের ডাক পড়ে। আসি মা বলে রাজু তার মায়ের কাছে যায়। কি হয়েছে মা, আমায় ডাকছো? হ্যাঁ, তুই বাজার থেকে এটা কি মাছ এনেছিস? এটা তো ভালো না, পচে গেল মাছটা। রাজু দেখে বলে, আরে তাই তো, ওই বজ্জাত বেটা আমাকে পচা মাছ দিয়েছে। তখন তার মা আবারও রাজুকে গালিগালাজ করতে থাকে, ঠিকমতো কোনো কাজ করতে পারিসনি। আচ্ছা মা, বাড়িতে মামার সাথে আর কে এসেছে? মা বলে, ওই তো তোর ছোট ফুফু এসেছে। কিন্তু তুই তোর মামার কথা জিজ্ঞেস করছিস যে? রাজু বলে, মামা কোথায় তাহলে? সে যে বলেছে দোকানে গেল। তার মা বলে, দেখ, সারাদিন খেলতে খেলতে হয়তো তোর মাথাটাই এখন গেছে। তোর ফুফু এসেছে, তোর মামা নয়। এটা শুনে রাজু অবাক হয়ে যায়। তাহলে সন্ধ্যার পর রাস্তায় এটা কাকে দেখল? কে ছিল সে? না, এটা কিভাবে সম্ভব? না, এটা তার মনের ভুল হতে পারে না। রাজু শোন, এখন তোর ফুফুকে এই মাছ কি করে রান্না করে খাওয়াই বল। রাজু বলে, মা তুমি একদমই চিন্তা করো না, আমি মাছের ব্যবস্থা করছি। সে একটা জাল ও মাছ রাখার একটা ঝুড়ি সাথে নেয়। কিরে রাজু, তুই এই রাতের বেলা কোথায় যাচ্ছিস? মা, একটু পাশের বাড়ির মাঠে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো ফিরে আসব। সন্ধ্যার পর রাত আনুমানিক 9টা হবে। রাজু একটা টর্চ ও কুচ, লোহার শিক ও বাঁশ দিয়ে বানানো মাছ শিকারের হাতারা চিহ্ন, তারা চিহ্ন আর হাতে বেরিয়ে পড়ে। সাথে একটা মাছ রাখার পাতিলও নিয়ে নেয়। বর্ষা মৌসুম এলে গ্রামে কিন্তু প্রতি রাতে এভাবেই মাছ শিকারের ধুম পড়ে যায়। বর্ষায় চারদিকে পানিতে থই থই করছে। সে একটা ভেলাতে কলা গাছ দিয়ে বানানো ভাসমান চড়ে একাই মাঠে চলতে থাকে। আজ আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সে আপনমনে ধীরে ধীরে মাঠের মাঝদিকে যেতে থাকে। সে কিছুক্ষণের মধ্যে ছোট বড় কিছু মাছ পায়, কিন্তু তার দরকার বড় মাছের। প্রায় রাতেই সে তার বন্ধুদের সাথে মাছ ধরতে বের হতো।
কিন্তু আজ সে একাই মাছ শিকারের উদ্দেশ্য মাঠে একা। পানিতে টুইটুম্বুর বিশাল সেই মাঠখানি। আজ তার একটি ভয়ও করছে। যতই সে মাঠের মাঝখানের দিকে এগোচ্ছে ততই সে বড় মাছ দেখতে পাচ্ছে, কিন্তু সেগুলো ক্রমশ মাঝখানে মানে বেশি পানির দিকেই যাচ্ছে। কিন্তু বড় মাছগুলো কত চালাক, ধরা দিতেই চাচ্ছে না। আচ্ছা দেখি একটা যদি ধরতে পারি তাহলেই হবে। হঠাৎই সে খেয়াল করে একটা বিশাল সাইজের মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে। রাজু ভাবে, কোনোভাবে যদি এই মাছটি ধরতে পারতাম তাহলে এটা বিক্রি করে ভালো টাকা পেতাম। দেখি এটাতে ধরতে পারি কিনা। কিন্তু মাছটা কোথাও থামলে সেখানে যাওয়ার আগেই মাছটি সেখান থেকে চলে যাচ্ছে। আর তখনই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়। যদিও সে এর আগে অনেক মাছ ধরেছে, কিন্তু আজ সে একা মাছ ধরতে বেরিয়েছে। তাতে তার ভয়টা থেকেই গেল। লোকমুখে সে অনেক শুনেছে পানিতে নাকি এক ধরনের মেছো দাও থাকে, সেগুলো নাকি মানুষকে মেয়ে তারা চিহ্ন রে ফেলে। এই ভয়টা তার মনের মধ্যে গেঁথে আছে। আচ্ছা, সে যদি লোকমুখে এসব কথা না শুনত তবে কি সে আজ এত ভয় পেত? কিন্তু সে আজ পর্যন্ত কোনো শয়তান, ভূত, প্রেত বা মেছো দাও কোনো কিছুই দেখেনি। তবুও না দেখা জিনিসের প্রতি কি একটা ভয় কাজ করে না? এসব ভাবলে হবে না। এই মাছটা ধরতে পারলে আমি ভালো টাকা পাবো, আর বাকি মাছগুলো মাকে দিয়ে দেব। সে অনেক চেষ্টা করেও সেই বড় সাইজের মাছটি ধরতে পারল না। একসময় কোনোমতে বহু কষ্টে সে মাছটিকে কুচ দিয়ে বিদ্ধ করতে সফল হয়। কিন্তু তখনই বিশাল সাইজের মাছটি এক ঝাপটায় ছুটে গেল। রাজু খুব আফসোস করতে থাকে। মাছটি পানির আরো গভীরে চলে যায়। আর সে ভাবে আজ আর পানির গভীরের দিকে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। তাই সে বাড়িতে চলে আসে। ভাবে আগামীকাল আবারও সে এখানে মাছ ধরতে আসবে। যদি এই রকম বড় মাছ ধরতে পারে তাহলে তার কপাল খুলে যাবে। সেই রাতে আর পানির গভীরে যায় না সে। বৃষ্টির মধ্যে দ্রুত বাড়ি পৌঁছায়। আর মাছগুলো তার মায়ের কাছে দিয়ে তার রুমে চলে যায়। সে ভাবে সেই বড় মাছটি ধরতে পারলে সে ভালো টাকা পেত, আর তাছাড়া তার কিছু টাকারও প্রয়োজন। তাই সে তার ফুপুর সাথে বসে গল্প করতে থাকে। আচ্ছা ফুপু, তুমি কি কখনো ভূতের বিষয়ে শুনেছ বা দেখেছ? ফুপু বলে, আমি কোনোদিন ভূত দেখিনি, তবে আমাদের পাশের বাড়ির এক লোক নাকি ভূত দেখেছে। রাজু জানতে চায় কি ঘটেছিল সেই লোকের সাথে। ফুপু বলে, সেই লোকটির নাম মিজান। সে সবসময়ই মাছ ধরে বেড়াত, আর সে মাছ বিক্রি করে জুয়া খেলত। সে জুয়াই হেরে তার বাড়ি ভিটাও বিক্রি করে দিয়েছে। এখন খেলার জন্য টাকা না পেয়ে শেষে এই মাছ শিকারের পথে নেমেছে। আর সে মাছও ভালো শিকার করতে পারে, তা দিয়ে মোটামুটি জুয়ার টাকা উঠে আসে। এভাবেই সে বেশি মাছ ধরার আশায় ভিন্ন জায়গায় যেতে থাকে, কিন্তু আশানুরূপ মাছ সে পায় না। তাই একদিন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে এখন থেকে খালে বিলে মাছ ধরার পাশাপাশি লোকজনের পুকুরে গিয়েও মাছ ধরবে। যদিও এর আগে সে চুরি করে মাছ ধরেনি, কিন্তু কি করবে, তার মাথায় জোয়ার নেশাহা এমনভাবে চেপে বসেছে যে এখন সে চুরি করতেও দ্বিধাবোধ করে না। সে ভাবে আজ রাতে যেভাবেই হোক পাশের এলাকার এক পুরনো পুকুরে চুরি করে মাছ ধরবে। যেই ভাবনা সেই কাজ। সেই রাতে বড়শি সহ মাছ ধরার যাবতীয় জিনিস সাথে নিয়ে সেই পুরনো পুকুরের সামনে গিয়ে দাঁড়ায়। পুরনো সেই পুকুরটির চারপাশে গাছগাছালিতে ভরপুর। পুকুরটির আশেপাশে কোনো ঘরবাড়ি না থাকায় তার জন সুবিধা হয়েছে। লোকমুখে শুনেছে এই পুকুরে নাকি বিশাল বড় মাছ আছে। আকাশে চাঁদ ছিল, তাই সে আলাদাভাবে কোনো আলো নিয়ে যায়নি সেখানে। রাজু তার
ফুপুর মুখে বলা সেই ঘটনা মনোযোগ দিয়ে শুনতেছে। আচ্ছা ফুপু, তারপর কি হলো? তারপর মিজান পুকুরের পানিতে বড়শি ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মাছ আসে না। সে আশা না ছেড়ে বসে থাকে। তার পেছনে গাছের উপর কিছু একটা নড়ে উঠে। সে দিকবিদিক তাকাতে থাকে, কোথাও কিছু নেই। হঠাৎই তার বড়শিতে বিশাল এক মাছ ধরে। সে খুবই টান অনুভব করে। এতক্ষণ সে বসে মাছটিকে তোলার চেষ্টা করছিল, কিন্তু মাছটিকে না তুলতে পেরে এখন সে দাঁড়িয়ে যায়। এভাবে সে দাঁড়িয়ে বড়শিতে খুবই টান অনুভব করছিল। সে উপর থেকে টানতে থাকে আর ভাবে, আজ আমার কপালটা খুব ভালো, এত বড় মাছ পেয়েছি। এটা বিক্রি করলে নিশ্চয়ই আমি অনেক টাকা পাবো। সে কোনোভাবেই পানি থেকে মাছটিকে পারে তুলতে পারছিল না। আশেপাশে তো কাউকে দেখাও যাচ্ছিল না যে তাকে সাহায্যের জন্য ডাকবে। হঠাৎই সা দেখতে পায় পুকুরার পাড় ঘেঁষে একটা শুকনো মতো লোক হেঁটে যাচ্ছে। লোকটিকে দেখে মিজান ডেকে তাকে সাহায্য করতে বলে। লোকটি দ্রুত তার কাছে আসে। দুজনে মিলে অনেক কষ্টের পর মাছটিকে পাড়ে তুলতে সক্ষম হয়। তবে মিজান খেয়াল করে তার সাথে লোকটি সেখানে নেই। লোকটিকা কোথাও দেখাও যাচ্ছে না। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। আচমকা কোথায় গায়েব হয়ে গেল। তখন সে মাছটিকে বড়শি থেকে ছাড়াতে গেলে খেয়াল করে মাটিতে সেই লোকটির পায়ের ছাপ, কিন্তু সে দেখে পায়ের ছাপগুলো একেবারে উল্টো, মানে মানুষের পায়ের ছাপের মতো না। এটা দেখে সে ভয় পেয়ে যায়। লোকটি কোথায় চলে গেল? মিজান দেখে তার ঠিক পেছনে ভয়ঙ্কর দেখতে কালো কুচকুচে কিছু একটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে সেই ভয়ঙ্কর শয়তানটি এই মাছটিকে টুপের মতো ব্যবহার করেছে এবং সেখানে মিজান নিজেই ধরা দিয়েছে। আর সেই শয়তানটিকে মনে হচ্ছে সে এখানে দীর্ঘদিন যাবৎ শিকারের আশায় উঠ পেতেছিল। মিজান ভয়ে চিৎকার করতে করতে মাছ ফেলেই সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে বেশি দূর যেতে পারেনি। মিজানকে সেই ভয়ঙ্কর শয়তানটি ঘা তারা চিহ্ন মোটকে সেখানেই মেরে ফেলে। পরদিন এলাকাবাসী সেখানে পুকুরের পাশের একটি জমিতে তার ঘাড় ভাঙ্গা মৃত শরীরটি দেখতে পায়। ফুপুর কাছে এটা শুনে রাজু ভয় পেয়ে যায়। আচ্ছা ফুপু, এর পরে কি কোনোদিন সেই পুকুরে কোনো ঘটনা ঘটেছিল বা কেউ কিছু দেখেছিল? ফুপু বলে, না, সেখানে কেউ যায় না, সবাই ভয় পায়। জানা যায় সেই পুকুরে থাকা শয়তানটি নাকি মাছ শিকারীদের টার্গেট করে আর সুযোগ বুঝে তাকে মেরে ফেলে। রাজু ভাবে সেও তো একজন মাছ শিকারী। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্টই ভৌতিক গল্পকে নতুন গল্প শোনাতে উৎসাহিত করবে। আর একটা কথা, আপনার আশেপাশে পরিচিত যারা ভৌতিক গল্প শোনাতে পছন্দ করে, তাদেরকে ভৌতিক গল্পে আমন্ত্রণ করে গল্প শোনাতে সুযোগ করে দিন, যাতে তারাও গল্পগুলো পড়তে পারে।